বাঁধা কথা অনন্তর মাও বাদ পড়িল না। বিশেষত বৈঠকের সঙ্গে যার মামলা জড়ানো থাকে, ঘোষক জনগণের আহ্বান তাকে বিশেষভাবে জানাইবে, ইহাই নিয়ম। অনন্তর মা একা কিছুতেই যাইত না। সুবলার বউ তাকে টানিয়া বাহির করিল। তারা যখন ভারতের বাড়ি উপস্থিত হইল, বৈঠক তখন পুরাপুরি জমিয়া গিয়াছে। ভারতের বাড়ির উঠান খুব প্রশস্ত। চারিদিকের ভিটায় বড় বড় 4টা ঘর, মাঝখানে উঠান উঁচু। কিছুদিন আগে এ উঠান এত প্রশস্ত ছিল না। ভারতের শুটকির কারবার। উঠানের মাঝখানে গভীর গর্ত খুঁড়িয়া 9 মাস আগে শুটকির খাদ দিয়াছিল। এখন চড়া বাজারে সেই শুটকি তুলিয়া পাইকারি দরে বেচিয়া ফেলিয়াছে। খাদ ভাঙিয়া উঠান সমান করিয়াছে, কিন্তু গর্ত বুজানোর পরও উদ্বৃত্ত মাটি থাকিয়া যাওয়াতে উঠানটা গরবিনীর মতো বুক টান করিয়া রাখিয়াছে। মেয়েরা যেখানে রাঁধে, ধান সিদ্ধ করে, মুড়ি চিড়া করে, মাথায় তেল দেয়, উকুন বাছিয়া দেয় পরস্পরের, সেইখানটাতে একটা আবদ্ধ বেড়া। তার ভিতর থেকে তারা উঠানের সবাইকে দেখিতে পায়। উঠান হইতে কেহ তাহাদিগকে দেখিতে পায় না। সেখানে বসিয়াছে মেয়েরা। উঠান জুড়িয়া পাল খাটানো। মাঝখানে উত্তম বিছানায় বসিয়াছে পাড়ার গণ্যমান্য লোক কয়জনা। তাদের সবাই বড়, কেউ টাকার জোরে, কেউ গায়ের জোরে, ভাইয়ের জোরে, কেউ বুদ্ধির জোরে। তবে যাদের বিচার বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি কিংবা কথার প্যাঁচ খাটানোর প্রতিভা আছে, সকল বৈঠকে তাদের প্রাধান্য। এই শ্রেণীর কেউ যদি ভাতৃ ও অর্থবলে বলীয়ান হয়, তার কথার উপর কথা বলার সাহস কম লোকেরই হইয়া থাকে। এমনই যে ব্যক্তিটি মাঝখানে বসিয়া আছে, তার চোখ মুখের চেহারা ও বসিবার ভঙ্গি অনন্তর মার দৃষ্টি প্রথমেই আকর্ষণ করিল। শুক্লার বউ বুঝাইয়া দিল, এই জনেরই কয় বড় মাতব্বর। কানের কাছে মুখ নিয়া বলিল, নাম রামপ্রসাদ। শিবের মতন চোখ, মণি গোসাইর মতন দাড়ি। এ জনেরে দেখা আমার জ্যাঠার কথা মনে পড়ে ভইন। কোন দিক দিয়া বাড়ি? এ গাঁয়ে থাকে না। কালোর বাপের সাথে বিবাদ কইরা 10 বছর আগে ঘর দুয়ার লইয়া যাত্রা বাড়ি গেছে। ঘাটে গেলে তিতাসের বাঁকে যে মঠ দেখা যায়, তারই পারে কুরুলিয়া খাল। খালের ওই পারের গাঁয়ের নাম যাত্রাবাড়ি। সেই গাঁয়ে আর মালও নাই, খালি কৈবর্তরা থাকে। তারপরেই যিনি দৃষ্টি আকর্ষণ করেন, তার চোখ মুখ দুর্বাসার মতো ক্রোধারক্ত। বয়স হইলেও যুবকের মতো শটান। বড় মাতব্বরের পরে এ জনের কথা গ্রাহ্য হয়। কায়েত পাড়ায় যাত্রার দল হয়, তাতে তিনি মণি ঋষির পাঠ করেন। কৌপিন পরিয়া নামাবলী গায়ে দিয়া খড়ম পায়ে তিনি যখন আসরে ঢোকেন, ভয়ে তখন কারো মুখ দিয়া কথা ফোটে না। পৈতা ধরিয়া যখন রাজাকে অভিশাপ দিবার জন্য গর্জন করিতে করিতে সামনের দিকে ঝুঁকিয়া পড়েন, তখন আসরের চারিপাশের গরিব লোকগুলি তো দূরের কথা, অমন যে রাজা হাতে তলোয়ার, গায়ে ঝকমক করা পোশাক, সেও থর থর করিয়া কাঁপিতে কাঁপিতে তার পায়ের কাছে নত হয়। এমন তেজ এই জনের। নাম দয়াল চাঁদ। জানিবার ও বুঝিবার মতো আরও কয়েকজন এই দলে ছিল। সময় অল্প। 2-1 কথাতে শুভলার বউ 2-1 জনের পরিচয় দিল। এই জনের নাম নিতাই কিশোর। ঘুষ খাইয়া পেট মোটা করিয়াছে, কিন্তু চালে 1 মুঠা ছন নাই।
আর এই যে কানা মানুষ, তিনি লোকের বিচার করিতে গিয়া শ্বশুরের বিছানায় বউ শোয়ায়, জামাইয়ের বিছানায় শাশুড়ি শোয়ায়। তার নাম কৃষ্ণচন্দ্র। এই 1.5 নিয়তির জন্য চক্ষু ধন খাইয়াছে। আসরের চারিধারের আরও যত সব নরনারায়ণ, তারা কেবল কথা শোনার লোক, তামাক টানার লোক। কয়েকটি ছেলে হুকা কলকে মালসা ডিবা লইয়া বসিয়া গিয়াছে। অনবরত ছিলিম ধরাইয়া হাতে হাতে চালাইয়া দিতেছে। আর সে সব হুকা পুরানো হইয়া পর পর তাদের হাতে ফিরিয়া আসিতেছে। একটা পরিষ্কার ঝকঝকে বড় কাঁসার থালাতে কয়েক বিড়া ধোয়া মোছা পান, সুচিক্কণ সুপারি, মাজা ঘষা কয়েকখানি বাটিতে চুন ও অন্যান্য মশলা। থালাখানা হাতে করিয়া মধ্য বিছানায় নমস্কার করিল ভারত। 10 জন পরমেশ্বর, আমার একখান কথা, পান নি দেওয়ার সময় ওইছে। সকলেই সম্মতিসূচক দৃষ্টিতে তাকাইল। পরে রামপ্রসাদের দৃষ্টির ইঙ্গিত পাইয়া ভারত নিজে মাতব্বরদিগকে পান বাটিয়া দিল। পরে পাড়ার একটি ছেলের হাতে থালাখানা তুলিয়া দিল। সে ক্ষিপ্র হস্তে এই জনারণ্যে পান বাটা শুরু করল। কিন্তু শেষ না করিতেই বৈঠকের কথা আরম্ভ হইয়া গেল। দয়ালচাঁদ দুর্বাসা সুলভ ভঙ্গিতে চারিদিকে তাকাইয়া রহিল। তারপর রামপ্রসাদের মুখের ওপর চোখ তুলিয়া জিজ্ঞাসু হইল। রামপ্রসাদের বয়স হইয়াছে, রং ঈষৎ তাম্রবর্ণ। যৌবনে এর সোনার কান্তি ছিল। চামড়ার বার্ধক্য ঠেলিয়া নিজেকে জাহির করিয়াছে যে মোটা হাড়গুলি, তারাই প্রমাণ দেয়। যৌবনে এর শরীরে অসুরের শক্তি ছিল, চোখ দুটিতে দেবসুলভ আবেশ। তার মধ্যে থেকেই দৃঢ়তার খাদ্য তেজ ফুটিয়া বাহির হইতেছে। সৃষ্টিশীল প্রতিভা যেন এখনও তার মধ্যে আত্মপ্রকাশ খুঁজিয়া ফিরিতেছে। কোন এক সত্য বস্তুর সন্ধানে সুদূর মেলিয়া রাখিয়াছে তাহার অনন্ত প্রশ্নের জবাব না পাওয়া বড় বড় দুটি চোখ। দয়ালের নীরব জিজ্ঞাসায় সে চোখ প্রথমেই পড়িল কৃষ্ণচন্দ্রের ওপর। কই নগরের বাপ, কথা তোলো। অন্ধের চোখ তুলিয়া চাওয়া আর না চাওয়া সমান। সে চোখ নিচের দিকেই নিবিষ্ট রাখিয়া খানিক পিটপিট করিয়া লইল। তারপর ভদ্র গলায় বলিল, ভারত কই রে? কাকা, এই তো আমি এখানে। এখানে থাকলেই সারব? তর বাড়িতে 10 জনেরে কি জন্য ডাইকাইলে ক? বক্তব্য সকলেরই জানা, ঘরের মালিক তার বাসিন্দা, কিন্তু মাটির মালিক জমিদার। জমিদারের সঙ্গে সে বাড়ির কোনো যোগ নাই। সে থাকে তার রাজসিক ঐশ্বর্যের মধ্যে ডুবিয়া। তহসিলদার রাখে, সেই আদায়পত্র করে। আদায় নাই হইলে নালিশ করিয়া প্রজা উচ্ছেদ করে জমিদারের সই লইয়া। সেই প্রজা উচ্ছেদ হয়, সে জায়গাতে আরেক প্রজা আসিয়া বসে। জমিদার নিজে আসিয়া সেখানে বাড়ি বাঁধে না। বাঁধিলে অনেক জমিদারের প্রয়োজন হইত। তারা সত্য নয় বলিয়াই সংখ্যায় তারা কম, মানুষের মধ্যে তারা ব্যতিক্রম। রায়তেরাই সত্য, তাই ঘুরিয়া ফিরিয়া মাটির মালিক হয় তারাই। কাগজপত্রের মালিক নয়, বাস করার মালিক। সেই রূপ তিতাসের মালিক জেলেরা, কাগজপত্রের মালিক আগরতলার রাজা, মাছ ধরার মালিক মালোরা। প্রাচীনকালে নিয়ম ছিল, মালোরা রাজবাড়িতে বছরে একবার 10 ভার করিয়া মাছ দিবে। নির্দিষ্ট দিনে তারা 10 জনে ভারী ভারী 10টি ভার কাঁধে তুলিয়া বাতাসে ঢেউ তুলিয়া
দৌড় দিত। কৃষ্ণচন্দ্র যৌবনকালে ইহা দেখিয়াছে, কিন্তু নদীর মাছ অনিশ্চিত বস্তু। কোনো নির্দিষ্ট দিনে 10 ভার পূর্ণ করিবার মতো এত মাছ ধরা নাও দিতে পারে। কৃষ্ণচন্দ্র তখন যুবক। কর্তাদের মেজাজ ঠান্ডা থাকাকালে সেই গিয়া তাদের পায়ে ধরাধরি করিয়া গ্রামের পক্ষ হইতে বড় রকমের একটা বন্দোবস্ত পাকাপাকি করিয়া আসিল। আর মাছ দিতে হইবে না, বছরে একবার করিয়া মাছের বদলে মাথট তুলিয়া রাজ সরকারে পৌঁছাইয়া দিয়া আসিলেই হইবে। পৌঁছাইয়া দিবার ভারও পড়িল তারই উপরে। গত 3 বৎসরের কথা। সকলেই যার যার মাথট তার হাতে দিয়াছে, কিন্তু সম্প্রতি রাজপেয়াদা জানাইয়া গিয়াছে 3 বৎসরের খাজনা বাকি পড়িয়াছে, অতঃপর আর বাকি পড়া উচিত হইবে না, এবং অবিলম্বে সেই বাকি পড়া খাজনা লইয়া রাজ সরকারে এ গাঁয়ের মালদের উপস্থিত হওয়া উচিত। আজিকার সভাতে রাজদূতের সেই ভীতি প্রদর্শনের বিষয় প্রধান আলোচ্য হইলেও সামাজিক ব্যাপারের এবং কারো কারো ব্যক্তিগত বিষয়ের অনেক কথাই আলোচনার জন্য অপেক্ষমান, কিন্তু তাহার নিজের কৃতকর্মের কথাই সকলের আগে উঠিয়া পড়ে। এই ভয়ে কৃষ্ণচন্দ্র জোর করিয়া মুখে একটু হাসি টানিয়া নত মুখেই বলিল, কি আর কইব, ভারতের মাইয়ারে বিয়া দিতে লাগব, তারই কথা উদারচন করবার জন্য বৈঠক ডাকাইছে। কথা কি আর আমরা বুঝতে পারি না? হাঁ করতে আলা জিহ্বার টের পাই। ভারত তার 2.5 বছরের নন্দিনীকে রোরুদ্যমান অবস্থায় একটু আগে কোল হইতে নামাইয়া আসিয়াছে। তাহারই সম্পর্কে রসিকতা উঠিয়াছে দেখিয়া সেও চটপট উত্তর দিল, মাতব্বর কাকা থাকতে আমার মাইয়ার আবার বিহার ভাবনা? কাকা রাজি হইলে এই বৈঠকেই 7 পা ঘুরাইয়া দিতে পারি। কথাটা খুব হাসির। কৃষ্ণচন্দ্র মুখ নিচু করিয়াই হাসিল। কেউ কেউ সে হাসিতে যোগ দিল, অনেকেই দিল না। যারা যোগ দিল না, একটু পরে ভারত যখন মূল কথা উত্থাপন করিল, তাদের মধ্যে তখন একটা অসন্তোষের গুঞ্জন উঠিয়া মিলাইয়া গেল। আসরের চারিপাশে সর্বসাধারণের স্তরে যারা বসিয়াছিল তাদের মধ্যে অনবরত হুকা চলিতে লাগিল, এবং কাশির মাত্রাটাও এই সময়ে চারিদিকেই একটু বাড়িল। মনের অসন্তোষ বাহিরে প্রকাশের ভাষা হয়তো ইহাদের আছে, কিন্তু প্রতিষ্ঠাহীন জীবনে সাহসের স্বভাব সুলভ অভাবই ইহাদিগকে যুগে যুগে দাবাইয়া রাখে। তাই ইহারা আগাইয়া আসিয়া সরবে মনের আলোড়নকে ভাষা দিয়া প্রকাশ করিতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস হারাইলেও অন্যায়কে এরা কোনো যুগেই হজম করিয়া নেয় না। তাই কালে কালে দেশে দেশে এরা আগাইয়া সামনে আসিতে না পারিলেও এই অব্যক্তের দল প্রতিবাদ ঠিক জানায়, কোথাও হাসিয়া, কোথাও কাঁদিয়া, কোথাও শীষ দিয়া, আবার কোথাও তৈজসপত্র ভাঙিয়া বা দেয়ালে মাথা ঠুকিয়া ও কেরোসিন সিক্ত বস্ত্রাঞ্চলে দেশলাইয়ের কাঠি ধরাইয়া। গোকনঘাট গ্রামের মালদের সাধারণ স্তরের লোকেরা মাতব্বরের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাইল। সেদিন হুকা টানিবার ছলে অনেকে একসঙ্গে কাশিয়া। দয়ালচাঁদের মুখ দিয়া অনুচ্চ স্বরে বাহির হইল, আমি হইলে তিতাসের জলে তলাইয়া গিয়া মান বাঁচাইতাম। 10 বৈঠকে লক্ষণ বর্জনের পালাগান তুমি কইরো না দয়াল ব্যাপারী। ব্রজলীলার দিনে কুরুক্ষেত্তর ঘটাইয়া লাভ নাই। কোন কেতা যুগে কি কইরা রাখছ, অখন তারে ধুইয়া জল খাও। নিজেদের মধ্যে ব্যাপার,
তাই মাতব্বররা ওর বেশি কথা বাড়াইল না, কেবল রামপ্রসাদ তিরস্কার করিল। কৃষ্ণচন্দ্র, মাতব্বরিগিরি মান মর্যাদা তুমি বুঝি আর রাখতে চাও না? কৃষ্ণচন্দ্র খুব লজ্জা পাইল, বলিল, আর কটা দিন ক্ষমা করো ঠাকুর সকল, আমার একখান কথা। রামপ্রসাদ ফিরিয়া দেখে তার ঠিক পিঠের কাছেই রেশমি চাদর গায়ে একজন কথা কহিয়া উঠিয়াছে। কি কইতে চাও, কও না। যারা এখান হইতে মাছ কিনিয়া শহরে গিয়া বিক্রি করে তাদের সামনে এক নতুন সমস্যা দেখা দিয়াছে। সে সমস্যার সে একজন ভুক্তভোগী। মোড়লের আশ্বাস পাইয়া জানাইল, আনন্দবাজারের মাছ বিক্রেতাদের কাছে এখন জমিদারের লোকে মাশুল চাহিতে শুরু করিয়াছে। মাছের ভার পিছু 2 আনা করিয়া মাশুল না দিলে বলিয়া দিয়াছে মালদিগকে বাজারে বসিতে দিবে না। রামপ্রসাদের চোখে মুখে একটা কঠোরতার ছায়া পড়িল। সে বাজারের ইতিহাসখানা চকিতে তার মনের পর্দায় ছায়া মেলিল। জগৎবাবু আর আনন্দবাবু, শহরের এই দুজন গণ্যমান্য জমিদার, একই সময়ে নিজ নিজ নামে 2টি বাজার বসায়। দুইজনেই চায় নিজেরটা জমুক, অন্যেরটা না জমুক। দুজনেরই লোকে মালদের ধরিয়া পড়িল। মালরা কার কথা মান্য করিবে ভাবিয়া পায় না। রামপ্রসাদের কাছে সকালে আসিল জগৎবাবুর লোক, বিকালে আসিল আনন্দবাবুর লোক। সে যার পক্ষে ঢলিবে মালরা তারই বাজার জমাইবে। সকালে যারা আসিল গোপনে জানাইল, বাবু তোমাকে 300 টাকা দিবে, তুমি কথা কও। সে কথা কহিল না। বিকালে যারা আসিল তারা জানাইল, বাবু মালদের প্রত্যেককে 25 টাকা নগদ দিবে, আর 1খানা করে ধুতি দেবে। রামপ্রসাদ তাহাদিগকে পান তামাক খাওয়াইল। পরের দিন মালরা দলে দলে মাছের ভার লইয়া আনন্দবাজারে পসরা সাজাইল। যারা ব্যাপারী তারা তো গেলই, যারা ব্যাপারী নয় তারাও নৌকা ঘাটে বাঁধিয়া এক এক ভার মাছ লইয়া বাজার আলু করিল। কি জামাইটাই না জমিয়াছিল সেদিন বাজার, কি জমাইটাই না জমিয়াছিল সেদিনকার বাজার। সেদিন হইতে জগৎ বাজার কানা। আনন্দবাবু সেদিন মুখে হাসি ধরিতেছিল না। সে আনন্দবাবু আজ নাই। তার লোকেরা আজ গোকর্ণঘাটের মালদের কাছে খাজনা চায়। শুনো ব্যাপারী, বাবুরে সাপ কথা কইয়া দিও, মালরা মাছ বেচতে কোনো সময় মাশুল দেয় নাই, দিবেও না। জায়গা দেউক আর নাই দেউক, মালরা বাজার জমাইতে যেমন জানে ভাঙতেও জানে। তারা যেখানে যায় আ পথে পথ হয়, আ বাজারে বাজার হয়। তামসীর বাপের কানে এ সকল কথা ঢুকিতেছিল না। সে নিজের কথা ভাবিতেছিল, এই বৈঠকে তার কথা উঠিবে। মনে মনে সে নিজেকে অপরাধী স্থির করিয়া রাখিল। সত্যই তো, পাড়ার মধ্যে ঐক্য থাকা এবং পাড়ার স্বার্থ দেখাই সর্বাগ্রে কর্তব্য। তারা আমার কে? তারা মালদের ঘরে নেয় না। মালরা কোনো জিনিস ছুঁইলে সে জিনিস তারা অপবিত্র মনে করে। পুজো পার্বণে মালরা তাদের বাড়ির প্রসাদ খাইলে এঁটো পাতা নিজে ফেলিয়া আসিতে হয়। সে পাতা ওরা ছোঁয় না, জাত যাইবে। এরা মালদের কত ঘৃণা করে। মালরা লেখাপড়া জানে না, তাদের মতো ধুতি চাদর পরিয়া জুতা পায়ে দিয়া বেড়ায় না, কিন্তু তাই বলিয়া কি তারা ছোঁয়ারও অযোগ্য? মালরা মালো বলিয়া কি মানুষ নহে? এমন সময় তার ডাক পড়িল। ডাকিল দয়াল চাঁদ। তামসীর বাপ, শুনছ কি? হ কাকা, শুনছি, কও। দয়াল চাঁদ বলিয়া চলিল, বাজারের কাছে তোমার বাড়ি, বাজারের কায়েতরা তোমার বাড়ি আসিয়া নাকি
তবলা বাজায় আর মেয়েদের দিকে নজর দেয়। ভাবিয়া দেখো, কায়েতদের সঙ্গে মিশিতেছ বলিয়া তারা তোমাকে কায়েত বানাইবে না, তুমি মালই থাকিবে। তারা তোমার বাড়ি আসিলে যদি সিংহাসনও দাও, তুমি তাদের বাড়ি গেলে বসিতে দিবে ভাঙা তক্তা। তুমি রূপার হুকাতে তামাক দিলেও তোমাকে দিবে শুধু কলকেখানা। না না, কাগজখানা তুমি ভালো করিতেছ না। অনুতপ্ত তামসীর ভাব শুধু এই কথা কয়টি বলিতে পারিল। 10 জন পরমেশ্বর, অনেক কাঁদছি, আর আমারে কাঁদাইও না। সব শেষে উঠিল অনন্তর মার কথা। তার বুক দুরুদুরু করিতে লাগিল। এ কথাটাও ভরতকেই তুলিতে হইল। নতুন যে লোক আসিয়াছে, আপনারা সকলেই শুনিয়াছেন, তারে নিয়া কিভাবে সমাজ করিতে হইবে আপনারা বলিয়া যান। তারে কার সমাজে ভিড়াইবেন, কিষ্ট কাকার না দয়াল কাকার না বসন্তর বাপ কাকার? কৃষ্ণচন্দ্র বলিল, কোন গোষ্ঠীর মানুষ আগে জিগাইয়া দেখো, কোন কোন জায়গায় জ্ঞাতি আছে জানো? আদেশ মতো সুবলার বউ তাকে জিজ্ঞাসা করিল। অনন্তর মা কাঁদিতে কাঁদিতে বলিল, ভাইন সকল, গোষ্ঠী জ্ঞাতির কথা আমি কিছু জানি না। শুনিয়া সকলেই নিরুৎসাহ হইল। কেহই তাহাকে নিজের সমাজে লইতে আগ্রহ দেখাইল না। কৃষ্ণচন্দ্র বলিল, আমার সমাজ 20 ঘরের, ঘর আর বাড়াইতে চাই না। দয়ালচাঁদের সমাজও 10 ঘরের, প্রত্যেকটাই বড় ঘর। তার সমাজেও ঠাঁই হওয়া অসম্ভব। মঙ্গলা বসিয়াছিল সকলের পশ্চাতে। ঠেলিয়া ঠুলিয়া আগাইয়া আসিয়া সে বলিল, আমার সমাজ মোটে 3 ঘরের। রামপ্রসাদ জিজ্ঞাসা করিল, কারে কারে লইয়া তোর সমাজ? শুভলার শ্বশুর আর কিশোরের বাপেরে লইয়া? তা হইলে নতুন মানুষ লইয়া তোর সমাজ হইল 4 ঘর। হ কাকা। কৃষ্ণপক্ষের রাত, দশমী কি একাদশী হইবে। কালী ঢালা আঁধারের ভিতর দিয়া রামপ্রসাদ চলিয়াছে। তার সারা দেহে বার্ধক্য যেন জোর করিয়া ছাপ মারিয়াছে। অঙ্গ প্রত্যঙ্গের গ্রান্থি বন্ধন যেন অনেক কষ্টে শিথিল করিতে পারিয়াছে। আবেশাহত চোখ দুটি হইতে কিঞ্চিত দৃষ্টিশক্তি যেন সবলে অপসৃত হইয়াছে। রামপ্রসাদের আজ যেন কি হইয়াছে। রামপ্রসাদ পথ হারাইয়া ফেলিল। যে পথ চিনিয়া চলে তার পথ একটি, আর যে দিশাহারা হইয়া চলে তার পথ শত শত। মালিবাড়ির পথের পর আরেকটা পথে পা দিয়া তার আত্মকেন্দ্রিক চিন্তার স্তব্ধতায় সহসা ঢেউ জাগাইল এই মালিনী। অনেক সময় এক একটা চিন্তা মানুষের মনে আসিয়া ঢোকে আকস্মিকভাবে, আগে একটুও খবর না দিয়া। তার অবচেতন মনের চিন্তার সঙ্গে সে চিন্তা যোগ রাখিয়া আসে না, একেবারে আকাশ ফাড়িয়া আবির্ভূত হয়। সে মীমাংসা মনস্তাত্ত্বিকের কাজ। আমরা দেখিতে পাই সে চিন্তা আকস্মিক আসিলেও আগের চিন্তাগুলির তাহা অনুপূরক। তাই মালিনী তার মনে আকস্মিক হইলেও সঙ্গে সঙ্গে জানা গেল সে একটা প্রসঙ্গের আবছা তরিতে বহন করিয়াই আসিয়া নামিয়াছে তার চিন্তার জোয়ারে। হয়তো রামগতির উঠানে জড়ানো জাল দেখিয়া মনে হইয়াছিল বিভ্রান্ত রামপ্রসাদের যে এটা মালিনীর বাঁশের ঝাড়। হয়তো পথ চলিতে চলিতে এও মনে হইয়াছিল আমার পথের একটু ডান দিকেই একটা বাড়ি আছে, সেটাকে বলে মালি বাড়ি। সে বাড়ি এখন পোড়ো। তার পাশ দিয়া যে পথ গিয়াছে, রাতে সে পথে কেউ হাঁটে না। বেঘরে মরা মালিনীর প্রেতাত্মা এখানে মূর্তি ধরিয়া পথিককে ভ্যাংচায়।
আর নানা রকমের সাপ এ পথে ঘুরিয়া ঘুরিয়া ব্যাং ধরে। কিন্তু এ বাড়ি আগে তো এমন ছিল না। এর চারিদিকে মালঞ্চ ঘেরা ছিল, একদিকে ফুল বাগান, একদিকে বেগুন ক্ষেত, একদিকে বাঁশঝাড়, আম গাছ, আর পূর্ব দিকে পুষ্করিণী। ফুলগুলিতে মৌমাছি গুনগুন করিত, আম গাছে বসন্তের কোকিল ডাকিত, বাঁশঝাড়ে দিন রাত পাক পাখালিতে কলরব করিত। মালিনীর যখন বয়ঃসন্ধি, সে তখন কলাপাতা লইয়া এই পথ দিয়া পাঠশালায় গিয়াছে। ভরা যৌবনেও মালিনীকে দেখিয়াছে। এখনো মনে পড়ে দাওয়ায় বসিয়া মালি ও মালিনীতে ধুনুচি বুনিতেছে। শেষে একদিন মালি মরিয়া গেল। তখনও মালিনীর ভরা যৌবন, সেই আবরণ যৌবন ভার আগলাইয়া বহুদিন সে কাটাইয়া দিল। বাড়ির চারিদিকে মালঞ্চের বেড়া তখনও ছিল। তার মনের বাঁধন যতই আলগা হইতেছিল, মালঞ্চের বাঁধনকে ততই সে শক্ত করিয়া তুলিতেছিল। সেখানে ঢুকিয়া কিন্তু ফুলে হাত দিবার সাধ্য কারও ছিল না। মুখে প্রণয়ের মধুভাণ্ড ধারণ করিয়াও সে বাড়িতে পা ফেলিতে অনেকের বুক শঙ্কায় সংকুচিত হইত। আজ মুখে কালকুটের বোঝা লইয়া জাত কেউটেরা অসংকোচে ঘুরিয়া বেড়ায়। এরকম হইল কেন? কেন মালিনীর যৌবনের ছেলেপুলেগুলি, বার্ধক্যের নাতি নাতনিগুলি এ বাড়ির আঙিনায় খেলাইতে নামিল না? তার থেকে কেন আরও 10টা জোয়ান পুরুষ নারী ঘর্মক্লান্ত দেহে এই বাড়ির ফুল ফলের ভার সাজাইতে আজ এখানে কর্মব্যস্ত নয়? সংখ্যায় বাড়িয়া এই বাড়িতে স্থানের অকুলান দেখিয়া, আরও জঙ্গল কাটিয়া, খানায় মাটি ফেলিয়া তারা কেন আরও 2-4টা মালিবাড়ির গোড়া পত্তন করিল না? ইহাতে বাধা জন্মাইল কিসে? এ সকল সহজ পন্থার বিরাট সম্ভাবনা কেন এক মালিনীর বুকের কানাচে শুকাইয়া মিলাইয়া গেল? এমন করিয়া কেন বাড়ি খালি হইয়া পড়ে? এ কথা যারা বাস করে, পরে তারা কোথায় চলিয়া যায়? কেন আবার নতুন মানুষ আসে না? মালিনী অনেকবার বাঁশের মাচাতে লাউ কুমড়ার গাছ লতাইয়া দিয়াছে, তাতে ধরিয়াছে অজস্র লাউ কুমড়া। সে নিজে কেন একটা শক্ত মাচাকে আশ্রয় করিয়া ফলবতী হইয়া উঠিতে পারিল না? তবে তো এ বাড়ির চেহারা আগের মতোই অম্লান থাকিয়া যাইত। নতুন শিল্পীরা যুগের চাহিদা পূরণ করিয়া নূতন চাহিদা জাগাইতে নূতন রকমের শিল্প রচনা করিয়া যাইত। কেউটে সাপ এ বাড়ির ত্রিসীমায় ঘেঁষিত না। শরীয়তুল্লাহ বাহারুল্লাহ 2 ভাই শহরে গিয়াছিল। ফিরিতে রাত হইয়া গিয়াছে। গ্রামের অন্ধকার পথগুলি একসঙ্গে অতিক্রম করিয়া বাড়ির কোণে আসিয়া ছাড়াছাড়ি হইল। পাশাপাশি 2 বাড়ি, মাঝখানে বেড়া। তারা যার যার পরিবার নিয়ে আলাদা থাকে। ছোট ভাই শরীয়তুল্লাহ ঘরে না ঢোকা পর্যন্ত বাহারুল্লাহ দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া কয়েক পা হাঁটিয়া নিজের হিস্সায় পা দিল, দিয়া চমকাইয়া উঠিল। উঠানের কোণে ধান সিদ্ধ করার যে 2 মুখা উনান আছে, সেখানে একটা ছায়ামূর্তি নত হইয়া কি যেন হাতড়াইতেছে। কাঁধের লাঠি হইতে আস্ত গজার মাছটা খুলিয়া লাঠিখানা বাগাইয়া একেবারে তার মুখোমুখি হইয়া দাঁড়াইল। তখন তাহাকে চিনিতে পারিয়াছে। মাতবর, তুমি এত রাইতের পর ইখানে? বাহারুল্লাহ ভাই, আমি পথ বিস্মরণ হইয়া গেছিলাম সমাজের বৈঠকে। এমন ভুল তো হয় না আমার। বাহারুল্লাহ তাহাকে হাত ধরিয়া বারান্দায় উঠাইল। তার পরিবার ঘুমাইয়া পড়িয়াছিল। ডাকিতেই উঠিয়া লণ্ঠন জানিয়া দরজা খুলিল। সে ঘরে ঢুকিয়া গামছা বাঁধা পুডলিটা মাটিতে রাখিল। একটা পিঁড়ি হাতে বারান্দায় আসিতে আসিতে পরিবারকে উদ্দেশ্য করিয়া বলিল,
একটু তামুগনি খাওয়াইতে পারে। পরিবার বউ নয়, গিন্নি। তার 3 ছেলে 3 বউ, স্বামী লইয়া 3 ঘরে তখন ঘুমাইয়া পড়িয়াছে। গিন্নি ক্ষিপ্র হাতে হুকা ধরাইয়া কপাটের কোণে ঠেকাইয়া বাহারুল্লার ভাতের জন্য পাকঘরে গেল। মাঝঘরের বিছানাটা বারান্দা হইতে দেখা যায়। এই বাড়ির গৃহিণী একটু আগে সেখান হইতে উঠিয়া গিয়াছে। অনেকগুলি ছেলেপুলে বুকে পিঠে লইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। রামপ্রসাদ তামাক টানিতে টানিতে একবার সেদিকে আর একবার বাহারুল্লার দিকে চাহিল। বাহারুল্লার বয়স তারই কাছাকাছি, তার ভরপুর সংসার, জমিগুলি সব নিজের। 3 ছেলেকে লইয়া 4 জোড়া বলদ দিয়া 4খানা হাল চালায়। যত ধান ঘরে ওঠে গিন্নি বউদের নিয়া ভানিয়া ডোল ভর্তি করে। এবার অনেক ধান উঠিয়াছে, কাটার বাকিও রহিয়াছে অনেক। ভোর হইলেই ছেলেদের ডাকিয়া মাঠে পাঠাইয়া দিবে, বউদের ডাকিয়া তুলিবে, আর 4 জনে মিলিয়া ধান সিদ্ধ করিতে বসিবে। রাধে 2 মুখ উনানে, কিন্তু ধান সিদ্ধ করে 4 মুখ 6 মুখ উনুনে। একসঙ্গে 4-6 হাঁড়ি সিদ্ধ হইয়া যায়। মোরগ ডাকার আগে সিদ্ধ শুরু করিয়া রোদ ওঠার সঙ্গে সঙ্গে সে ধান উঠানময় ছড়াইয়া দিবে। সারাদিন রোদ লাগিবে ধানে। লণ্ঠনের আলোতে সাদা মাটি উঠানটা চকচক করিয়া উঠিল। হুকাটা ফিরাইয়া দিতে দিতে রামপ্রসাদ বলিল, ধান তো এইবার খুব ফলছে। মাতবর, জারি গাইবা না? না, এইবার ক্ষমা দিলাম। ধান যেরকম গমগমাইয়া পাকতে লাগছে, জারির উস্ত তাদের খোঁজে ঘোরার সময় কই? এক মুখ ধোঁয়া ছাড়িয়া রামপ্রসাদ উঠানের দিকে একবার চাহিল। এ উঠানে কত জারি গান হইয়াছে। মুল্লুকের সেরা ওস্তাদ আনা হইত। 1 মাস ধরিয়া সে ওস্তাদ পাড়ার ছেলেদের শিখাইত। তারপর নিমন্ত্রণ করিয়া পাল্টা দল আনা হইত। 2 দলে হইত প্রতিযোগিতা। ছেলে ও যুবার দল কাঁধে কাঁধে কোমরে কোমরে ধরিয়া বীরের নাচ নাচিত। সারা উঠান কাঁপিয়া উঠিত। গান যা জমিত! বাহারুল্লা ভাই, গানগুলি কি ভালো লাগত! এই 2টা গানের সুর এখনও মরমে গাঁথা হইয়া আছে। মনে লয় উইরা যায় কারবালার ময়দানে, আর জয়নালের কান্দনে মনে কি আর মানে রে বিরিক্ষের পত্র ঝরে। মাতবর, সেই সকল গানই তো খুব জমত। আরেকটা গানও বেশি জমত, মনে পড়েনি মাতবর? বাছা তুমি রণে যাইও না, চৌদিকে কাফিরের দেশ, জহর মিলে তো পানি মিলে না। এই সকল গান কবছর শুনি না। আমার এই উঠানে জারি গান কতবার হইছে। সে গানে মালোরাও নিমন্ত্রণ পাইত। রামপ্রসাদ কতদিন এই উঠানে বসিয়া শুনিয়াছে। বীররস করুণ রসের এ সকল গান শুনিতে বসিলে ওঠা যায় না। কয়েক বৎসর ভালো ফসল হয় না। চাষিরা কেবলই দেনায় জড়াইয়া যাইতেছে। লোন কোম্পানির টাকা আনিয়া কত চাষি আর শোধ করিতে পারে নাই বলিয়া প্রতি কিস্তিতে কত শাসানি, কত ধমক খাইয়া মরিতেছে। জারি গাহিবে তারা কোন আনন্দে? এবার ভালো ধান হইছে, সে ধান তুলিয়াই সারা হইতেছে। জারি গান গাহিবার সময় কই? মালগোষ্ঠীর কালী পূজার দেরি কি মাতবর? বেশি দেরি নাই, সামনের অমাবস্যায়। এইবার গান দিবা না? 8 পালা, 4 পালা যাত্রা আর 4 পালা কবি। 8 পালা? এই টেকা দিয়া তারা মালোপাড়ায় যদি একটা স্কুল দিত। আর স্কুল? মালোরা পুলকে বাঁচে না, তারা দিব স্কুল? দেখো মাতবর, নিজে আঞ্জি ক খ শিখলাম না, কিন্তু কালা আখর
যে কি চিস অখন কিছু কিছু টের পাই। মসজিদের কিনারে এজমালির যে মক্তব জমাইছি, বেহানে তার কাছ দিয়া যাইতে যাইতে খাড়া হইয়া থাকি। তারা পড়া করে, আমার কানে মধু বরিশন করে। বাহারুল্লাহ ভাই উচিত কথা কইলে মালোরা লাঠি মারতে চায়। এই দুঃখেই তো গাঁও ছাড়াইয়া দেশান্তরী হইলাম। জোরে একটা টান দিয়া হুঁকাটা রাখিতে রাখিতে বাহারুল্লাহ বলিল, মালগোষ্ঠী সুখে আছে, মরছি আমরা চাষারা। ঘরে ধান থাকলে কি, কোমরে একখান গামছা জুটেনি, পাট বেচবার সময় কিছু টাকা হয়, কিন্তু খাজনা আর মহাজন সামলাইতে সব শেষ। কত চাষায় তখন জমি বেচে। তোমরা তরার দোহায় অখন অবধি আমার জমিতে হাত পড়ছে না। পরে কি হইব কন যায় না। এই কামও কইর না বাহারুল্লাহ ভাই, জান থাকতে জমি ছাইড় না। মালগোষ্ঠীর কথা আলদা, তারা জলের উপরে জলচুঙ্গি বাইন্দা আছে। জোয়ারে বাড়ে ভাটায় কমে, জলের আবার একটা বিশ্বাস। মাটির সাথে সম্বন্ধ ছাড়া মানুষের জীবনের কোনো বিশ্বাস নাই। বাহারুল্লাহ ভাই চলো মাতবর, তোমারে আগাইয়া দেই। রামপ্রসাদ উঠানে নামিয়া দেখে চাঁদ উঠিয়াছে, বড় তেজালো চাঁদ। সামনের দিকে যেন রথ ছুটাইয়া আসিতেছে। জোছনা উঠছে বাহারুল্লাহ ভাই, তুমি ঘরে যাও, খাও গিয়া, অখন আমি একলাই যাইতে পারমু। যে শিশু আকাশকোণে হামাগুড়ি দিয়া উঠিয়াছিল, সে এখন ধাপে ধাপে আগাইয়া আসিতেছে। সুনীল স্বচ্ছ আকাশখানা দূরের না দেখা জগৎ হইতে অনেকখানি নিচে যেন নামিয়া আসিয়া ঘুমন্ত মালোপাড়ার ওপর চাঁদোয়া ধরিয়াছে। গায়ে গায়ে লাগানো ছনের ঘরগুলি বিমল আলোর ধারায় স্নান করিয়া এককালে মাথা তুলিয়া আছে। কানাচে কানাচে পড়িয়াছে ছোট ছোট ছায়া। তাই মাড়াইয়া চলিতে লাগিল রামপ্রসাদ। মালোপাড়ায় জ্যোৎস্নার এমন অজস্রতা, এর প্রতি ঘরের ওপর গলিয়া পড়া রূপ লোকের এমন পরিপূর্ণ হাসি। নির্মল আকাশের স্বচ্ছতার সঙ্গে মাথা উঁচু করা ঘর বাড়িগুলোর যেমন আবেগময় আলিঙ্গন, এ দৃশ্য পাড়ার আর কেউ দেখিল না, দেখিল কেবল রামপ্রসাদ। আরও একজন দেখিতেছিল, কিন্তু সে দেখা অর্থহীন, অনুভূতিহীন। রামপ্রসাদ গিয়া রামকেশবের উঠানে পা দিতেই দেখে সে ধাঁ করিয়া উঠানের একধার হইতে অন্য ধারে চলিয়া যাইতেছে। রামকেশবের উঠানে আলোর তেজ কম, সারা উঠান ঢাকিয়া বাঁশের আগায় জাল ছড়াইয়া রাখিয়াছে। মাটির উপর তার ছায়া পড়িয়াছে। জালের খোপের ভিতর দিয়া মাছেরা মাথা গলাইতে পারে না, কিন্তু চাঁদের আলোর আটকায় কার সাধ্যি? প্রতি খোপে ফাঁক দিয়া সে আলো উঠানের স্বচ্ছ মাটিতে পড়িয়াছে। কোন সুচতুরা মালুর মেয়ে বুঝি অপার্থিব ক্ষমতায় আলোর জাল বুনিয়া রামকেশবের উঠানের মাটিতে বিছাইয়া দিয়াছে। উত্তরের ভিটির ঘর রামকেশবের, দুচালের ঘর, সামনে এক ফালি বারান্দা। অনুচ্চ ভিটির কিনারাগুলি স্থানে স্থানে ভাঙিয়া গিয়াছে। ঘরের পূর্বের অংশ অন্দরমহল। এককালে আপ্রু বেড়া ছিল, ভাঙিয়া পড়িয়াছে অনেক দিন। আগে ছেঁড়া জাল দিয়া ভাঙা জায়গাগুলি ঢাকিবার চেষ্টা হইত, এখন আর সেরূপ চেষ্টা নাই। দেখিলেই মনে হইবে এ বাড়ির আপ্রু রক্ষার প্রয়োজন ফুরাইয়া গিয়াছে। বারান্দার উপরে একপাশে চালের সঙ্গে ঝুলাইয়া রাখিয়াছে কতকগুলি এলোমেলো দড়াদড়ি। তার পাশে কয়েকটা ছেঁড়া জালের পুটুলি ওপরি ওপরি মাটিতে ফেলিয়া রাখিয়াছে। তারই উপরে
কুকুর কুণ্ডলি দিয়া বোধ হয় লোকটা শুইয়াছিল। ধাঁ করিয়া উঠানে নামিয়া রামপ্রসাদের সামনা দিয়া ভৌতিক ক্ষিপ্রতায় 3 লাফে উঠান পার হইয়া গেল। খালি গা, পরনে একখানি গামছা, মাথায় এক বোঝা আলুথালু চুল, মুখ ভর্তি দাড়ি। যাইবার সময় জালের নিচেকার বুনানো আলো ছায়ায় তার মাটি মাখা কালো শরীরটা চিকচিক করিয়া উঠিল। একটু অস্বাভাবিক ফোলা শরীর। রামপ্রসাদ দেখিয়া চিনিল। সে ঝুলানো হাত দুটি ঘন ঘন নাড়িতে নাড়িতে মুখ বাড়াইয়া আক্রমণের ভঙ্গিতে আগাইয়া আসিল। রামপ্রসাদের মুখের কাছে মুখ আনিয়া বিকৃত মুখে ম্লান একটু হাসিয়া বিজ্ঞের মতো আস্তে আস্তে বলিল, অমাতবর, অতদিন পরে, আচ্ছা বারান্দায় উঠো, দেখো কি কাণ্ডখান হইয়া আছে। কি কাণ্ড হইয়া আছে? আরে শালা, কি কাণ্ড? দেখো না গিয়া। হাত ধরিয়া বারান্দায় তুলিয়া নিয়া দেখাইল, দাদিয়া মাটিতে 3-4টা গর্ত খুঁড়িয়াছে, লম্বা গর্ত। একটার মুখ খুঁড়িতে খুঁড়িতে আরেকটার গায়ের ওপর তুলিয়া দিয়াছে। সেইখানে আঙুল ঠেকাইয়া বলিল, দেখো চাইয়া কি হইতাছে, মাইয়া চুরি হইতাছে। এই তোমার মেঘনা গাং, এইখানে খাড়ি। খাড়িতে আছিল নাও, বড় গাঙ্গে কি কইরা গেল? জায়গা দেখি মাইয়া চুরি হইতাছে। বাইরে জ্যোৎস্না ছটপট করে, ভিতরে আন্ধাইরে মাইয়া চুরি হয়। কি কও মাতবর? রামপ্রসাদ কিছুই কহিল না। তিতাসের শুশুক মাছগুলি যেমন সন্ধ্যার ছায়া পাইয়া ভাসিয়া নিঃশ্বাস ছাড়ে, জালের পুটলিগুলির ওপর বসিতে বসিতে ফোঁস করিয়া একটা নিঃশব্দের শব্দ তার নাক দিয়া বাহির হইল। ঘরের ভেতর রামকেশব অকাতরে ঘুমাইতেছে, নাক ডাকার শব্দ শোনা যায়। শেষ রাতে জালে চাইবে, এখন তাকে ডাকিয়া জাগানো মর্মান্তিক। ঘুম ভাঙা মানুষ মাথা ঠিক রাখিয়া জাল ফেলিতে পারে না, তার রোজগারটাই মাটি হইবে। শেষ রাতের আর দেরি কত? রামপ্রসাদ অধিক ভাবিতে পারিল না। চিন্তাতে বিমনা, ক্লান্তিতে অবশ। রামপ্রসাদকে জালের উষ্ণতাটুকুর মাঝে ঘুম একেবারে কাত করিয়া ফেলিয়া দিল। রাত শেষ হইবার আগেই একবার ঘুম ভাগিয়াছিল। পাগল তাহার একান্ত কাছে, হাতের কাছে মাটি খুঁড়িবার একটা দাঁ রাখিয়াছে। একটা কিছু করিয়া ফেলা স্বাভাবিক। চোখ মেলিবার সঙ্গে সঙ্গে এ ভয়ই সে করিতেছিল। চোখ খুলিয়া দেখে একজন তার অতি কাছে বসিয়া, মুখখানা তারই মুখের কাছাকাছি। ভয় পাইবার আগে জড়তাগ্রস্ত চোখ কচলাইয়া দেখিল রামকেশব। তাকে আগলাইয়া রাখিয়াছে। বুড়ার দাড়িগুলি তার দাড়িগুলির একান্ত কাছে। প্রশস্ত লোমস্য বুকখানাও তার বুকের অতি নিকটে। তার লোমস্য বুকের উষ্ণতা রামপ্রসাদের বুকেও লাগিতেছে। রামকেশবের বয়স তার চাইতে আরও বেশি। শরীর তার মতোই শক্তির পরিচয় দিলেও তার চাইতে বেশি ভাঙিয়া পড়িয়াছে। চুল, দাড়ি, চোখের ভ্রু, কানের লোম এখনও কাঁচা পাকা। রামপ্রসাদের সনের মতো সাদা চুলদাড়ির নিকট তাকে আকাশের পথে কাত হইয়া দৌড় দেওয়া চাঁদের বারান্দায় ঢুকিয়া পড়া আলোতে নাবালকের মতো দেখাইতেছে। যেন 2টি প্রাগৈতিহাসিক শিশুর অপার্থিব সমন্বয় ঘটিয়াছে, যার ইতিহাস স্তব্ধ রাত্রি ছাড়া আর কেউ জানে না। আর একজন যে জানে, তার কোনো অনুভূতি নাই। 2 জনের মধ্যে এই রকম কথাবার্তা হইল। মাতবরের ছেলে ডাক দিলে না, কোন সময় আসিয়াছ জানিলাম না, শীতে কষ্ট পাইলে? না মালর ছেলে, শীতে কষ্ট বেশি পাই নাই, ঘুমাইয়া পড়িলে আবার কষ্ট কি? ভাবিলাম তুমি যখন শেষ রাতে নদীতে যাইবে,
তোমার নৌকায় আমি যাইব, তুমি আমাকে যাত্রা বাড়িতে নামাইয়া দিবে। সারা রাতে একবার বাহির হইয়াছিলাম, বাহির হইয়া দেখি একটা মানুষ, কাছে আসিয়া দেখি তুমি, জাগাইলাম না, পাগলাটা আছে, তাই বসিয়া গেলাম শিয়রে। রাতের জালে যাওয়া আর বাবা আমারে দিয়া কুলাইবে না। খেউ তুলিয়া জালে হাত দিলে হাত ঠক ঠক করিয়া কাঁপে, গাঙের বাতাসে কান কপাল ভাঙিয়া নামায়, বুকে যেন ভোঁতা ছুরি দিয়া কাটে। আমার কি আর বাবা মাছ ধরার সময় আছে? আমার এখন গুফার মধ্যে বসিয়া বসিয়া তামাক টানিয়া কাটাইবার দিন। বিধি তারে কোন পাগল বানাইল? কত পাগল ভালো হয়, আমার পাগল আর ভালো হইল না। ঘরে আসিয়া বসো, আমি তামাক জ্বালাই। মাটির গাছাতে কেরোসিনের আলো মিটমিট করিতেছে। বাহির হইবার সময়েই রামকেশব জ্বালিয়াছিল। তারই মলিন আলোতে ঘরখানার মলিনতা অধিকতর স্পষ্ট হইয়া উঠিয়াছে। ভাঙা চাটাইয়ের ওপর ময়লা ছেঁড়া কাঁথা পাতিয়া বিছানা, দুইটি বালিশের একটিতে তুলা বাহির হইয়াছে। সিঁড়িতে রামকেশব শুইয়াছিল, চুলে দাড়িতে একটু একটু তুলা এখনও লাগিয়া রহিয়াছে। অন্য বালিশটিতে মাথা রাখিয়া সে শুইয়া আছে। খুব ভারী রোয়া ওঠা কাঁথাতে তার পা থেকে মাথার বালিশ অবধি ঢাকা। সে রামকেশবের পরিবার। অপুরি, উঠো, চাইয়া দেখো। কাঁথার পুটলি নড়িয়া উঠিল। মলিন কণ্ঠাবরণের অন্তরাল হইতে উন্মোচিত হইয়া ততোধিক মলিন মুখখানা প্রশ্ন করিল, অত রাইতে বাড়িতে কোন কুটুমের পাড়া? বজ্জাত বুড়ি, কথা কোস না। জামাই। জামাই? জীর্ণস্মৃতির ছেঁড়া সুতাগুলি মিলাইতে অনেকবার চেষ্টা করিল, কিন্তু তার বাড়িতে জামাই কে আসিতে পারে হিসাব মিলাইতে পারিল না। পিছুটি পড়া চোখে ঘুমের ঘোর, ছাপ পড়া খড়ি ওঠা চামড়ার মুখমণ্ডলে ঘুমের জড় প্রলেপ, তার ওপর ফাঁকে ফাঁকে দাঁত না থাকায় মুখের হাঁ। এ সকল মিলাইয়া বুড়ির হতবুদ্ধির মতো তার দিকে চাহিয়া থাকাকে রামকেশবের নিকট এত কুৎসিত মনে হইল যে আর সহ্য করিতে পারিল না। হাত ধরিয়া তাকে একটানে তুলিয়া বসাইল। খুলিয়া যাওয়া কোটির ও বুকের কাপড় অশেষ চেষ্টায় ঠিক করিতে করিতে বুড়ি জিজ্ঞাসা করিল, জামাই আইল কোনখান থাইক্কা? না কইলে কেমনে বুঝি কও? যাত্রাবাড়ির জামাই, বসন্তর বাপ। ভাগ্নি জামাই? দেশ দেশান্তরে মান্য করে, ভাগ্নি মরিয়া গিয়াছে, তাই এ বাড়িতে আর আসা যাওয়া নাই। বুড়ির মাথা কিঞ্চিত পরিষ্কার হওয়ার পর মাথায় ঘোমটা টানিয়া দেওয়ার কথা মনে পড়িল। রাতের স্তব্ধতা ভেদ করিয়া অনেক দূরে মোরগ ডাকিয়া উঠিল। যারা খাটিয়া খায়, ইহা তাহাদের নিকট ব্রাহ্ম মুহূর্ত। এই সময়ে চাষির মেয়েরা ধান সিদ্ধ করিবার জন্য উনুনের মুখে আগুন দেয়। মালোর মেয়েরা চোখে মুখে জল দিয়া শন সুতা কাটিতে বসে। পুরুষেরা যারা আগ রাতে যায় নাই, এই সময়ে জাল কাঁধে রওনা হয়। কাঁধে জাল হাতে হুঁকা রামকেশব বাহিরে পা দিতে দিতে বলিল, মাতবরের পুত, আইজ কিন্তু যাইও না। প্রতিটি ঘরের আঙিনাতে রোদ নামিয়াছে, সকালে সোনালি রোদ। কারো বউ ঝি বসিয়া নাই, কারো ছেলে মেয়ে বিছানায় পড়িয়া নাই, তারা আঙিনায় নামিয়া পড়িয়াছে। মাইদের শাড়ি 2 ভাঁজ করিয়া গা ঢাকিয়া গড়াতে বাঁধা ছিল, রোদ পাইয়া খুলিয়া দিয়াছে। খালি গায়ে এখন খেলাতে মগ্ন। কালোতে ফর্সাতে মেশা সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল শিশুর দল। রামপ্রসাদ তাহাই দেখিতে দেখিতে
নদীর দিকে চলিল। তার চোখে আজ রোদের সোনা মিশিয়া চারিদিক সোনাময় হইয়া গিয়াছে। আজ এরা যেন সব সোনার শিশু। সোনার খেলনা হাঁড়ি খুঁড়ি লইয়া রূপার বালিতে ভাত চাপাইয়া চাঁদ সুরুজের দেশে নিমন্ত্রণ পাঠাইয়াছে, তবে নেহাত খাইবার স্থূল নিমন্ত্রণ। অনন্ত আঙিনাতে নামিয়া খেলায় মাতিয়াছে। মায়ের সাদা পাড়ের কাপড়খানা 2 ভাঁজ করিয়া গলায় বাঁধা। রামপ্রসাদ তার কাছে গিয়া দাঁড়াইল। সেও এই সাদা চুল দাড়িওয়ালা লোকটার দিকে চাহিয়া রহিল। তারপর সহসা কি ভাবিয়া বারান্দার ওপর উঠিয়া ডাকিল, মা। মা বারান্দায় নামিয়া এমন মানুষকে তার আঙিনায় এমন বিহ্বলভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া এত বিস্মিত হইল যে না পারিল ভেতরে চলিয়া যাইতে, না পারিল মাথায় ঘোমটা টানিয়া দিতে। রামপ্রসাদ আরও অগ্রসর হইয়া অনন্তর একখানা হাত ধরিয়া হাসি মুখে বলিল, আমাকে দেখিয়া তোর ভয় করে? আমি তো তোর এখানে কোনো বিচার করিতে আসি নাই, আসিয়াছি কেবল তোকে দেখিবার জন্য। ভিন্ন গ্রামের মানুষ আমি। আমার বাড়িতে তোর মার মতো মা নাই। আমার আঙিনাতে তোর মতো ছোট দাদু ভাইয়েরা খেলা করে না। মা যদি এ গায়ে না উঠিয়া আমার গায়ে গিয়া উঠিত, 1 ঘর আছি, আমার গায়ে তাহা হইলে 2 ঘর হইত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।